রাগিনী, লেখনীতে লামি ইসলাম সাম্মি। পর্ব সংখ্যা ৩৫। শুভ্রের বুকের বাঁ পাশটা হাত ধরে চেপে রেখেছে, মাটিতে বসে কাঁদছে। পুরো বাড়ি খোঁজ হয়ে গিয়েছে, কিন্তু লামিয়ার কোনো দেখা মেলেনি এখনো। কারেন্টও এখনো আসেনি। তা দেখে লাবিব গিয়েছে সেখানে। চারপাশ অন্ধকার, সবাই নিজেদের ফোনের ফ্ল্যাশ অন করে রেখেছে। শুভ্রের নিজেকে পাগল পাগল লাগছে। বুকের মধ্যে তীব্র যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। আশেপাশে খুঁজে লামিয়া আর কাইসারকে যখন দেখতে পায়নি, এখনো মনের মধ্যে হারানোর ভয়টা হচ্ছে তার। ওই মেয়ে যদি কিছু হয়ে যায় তাহলে সে তো বাঁচতে পারবে না। তাকে বেঁচে থাকতে দিচ্ছে না এই মেয়েটা। তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন তো লামিয়া। শুভ্র আর কিছু ভাবতে পারছে না, তার অসহ্য ব্যথা করছে, চোখ বেয়ে পানি পড়ছে। চোখ মুছে শুভ্র উঠে দাঁড়িয়ে দ্রুত বাড়ির দিকে দৌড়াতেই চারপাশে লাইট জ্বলে উঠতেই সামনে কাইসারকে দেখতে পেয়ে শুভ্র দাঁড়িয়ে গেল। কাইসার দাঁড়িয়ে দাঁড়িয়ে নিহারের সাথে কথা বলছে। কথা বলতে বলতে সামনে তাকাতেই চোখ পড়ল শুভ্রের দিকে। তা দেখে কাইসার শুভ্রের দিকে তাকিয়ে বাঁকা হেসে দিল। কিছু বলতে যাবে তার আগে আবার লাইট অফ হয়ে গেল। সবাই আবার হইচই শুরু করতে স্টেজের ওপর ফোকাস লাইট জ্বলে উঠল। সবাই হৈ হৈ করা বাদ দিয়ে স্টেজের ওপর চোখ রাখলো। শুভ্র কাইসারকে রেখে বাগানে এসে দাঁড়ালো। তখন স্পিকার বক্সে গান বেজে উঠল। স্টেজের মাঝে উল্টো হয়ে ঘুরে সবুজ রঙের শাড়ি পরা মাজা দুলোচ্ছে কেউ অন্ধকারে। তাকায় তাকে দেখা যাচ্ছে না। তার মধ্যে এক সাইড হতে মাহির আর ইমন গলায় ওড়না ঝুলিয়ে স্টেজের ওপর ওঠে। ওনার মাসের ওপরে ঘোরাতে ঘোরাতে গাইতে লাগলো, আরিও বাহিনী দিলওয়ান কি সাজায়ে সুনতেরি লে যাই। বলেই তার গানে দাঁড়িয়ে যেতে যেতে আরেক সাইড থেকে তাইব আর ইরফান এসে নাচতে শুরু করলো। শাড়ির স্টেজে উঠে শাড়ি পরে নাচাটা চারদিকে ঘুরে ঘুরে দেখাতে লাগলো তারাও। বলেই মেয়েটি আরেক পাশে দাঁড়িয়ে তালে তালে নাচছে। তখন ওই মেয়েটির পেছন থেকে অন্ধকার থেকে সবুজ পাঞ্জাবি ফতুয়া পরা একটি লোক বেরিয়ে আসতে সবাই হা করে তাকিয়ে রইল সেই দিকে, কারণ লোকটি আর কেউ না, শফিকুল খান। শফিকুল খান অন্ধকার থেকে বেরিয়ে এসে উল্টো দিক ঘুরে থাকা মেয়েটির দিকে তাকিয়ে ভাব নিয়ে গেয়ে উঠল, নারাম ঘুরাম তু জেলি মেরি পাথাকা খান গেলি খারাম গেলি তু জেলি জেলি মেরি পাথান খা জেলি। বলেই মেয়েটির হাত ঘুরিয়ে সামনে ঘোরাতে ফোকাস অন হলো। চারপাশে লাইট জ্বলে উঠতে সবাই মেয়েটিকে দেখে 440 ভোল্টের ঝাঁকা খেলো মনে হয়। আনিসুল সাহেবের জুস খেতে খেতে নাচ দেখছিল, কিন্তু শাড়ি পরা মেয়েটিকে দেখে খেক খেক করে কাশতে শুরু করে, কারণ তার আম্মা আজমেরি বেগম এতক্ষণ কোমর দুলাচ্ছিল। আনিসুল সাহেব হতবাক হয়ে তাকিয়েছিল মায়ের দিকে। আজমেরি বেগম কোমর দুলিয়ে শফিকুল খানের হাত ধরে নাচতে নাচতে গেয়ে উঠল, পাল পাল না মেনে তিনকো জায়া ও টিঙ্কু জায়া। বলেই নাচতে নাচতে তার সাথে শফিকুল খান, ইভান, ইমন, তাইবও আছে। তখন তাইবা স্টেজের ওপর শাড়ির আঁচল ছড়িয়ে তাদের সাথে তাহলে তাল মিলিয়ে নাচছে, পাল পাল না মেনে টিঙ্কু জায়া টিঙ্কু জায়া। তখনই পাশ থেকে মাহির তাইবা সাউন্ডে ইভান, ইমন, শফিকুল সাহেবের সাউন্ড থেকে তাইবা আর আজমেরি বেগমের মাছ থেকে গেয়ে উঠল, सर पे मस्ती चाঁদনি মে দুলহায়া হো গায়া। পাশ থেকে মাহির তায়েব কে উঠল, খালি আন্ধা কো সেকিনতা হুগাম্মা হো গায়া। তাদের বলা শেষে শফিকুল সাহেব আজমেরি বেগমের হাত টেনে ধরল। এদিকে সবাই হা করে তাকিয়ে আছে স্টেজের দিকে। শফিকুল খান আর আজমেরি বেগম যে তাদের এত বড় সারপ্রাইজ দিবে তা তারা কেউ ভাবেনি। তাদের এমন নাচ দেখে সবাই মনে হচ্ছে তারা এখনো যুবক যুবতী। ওইদিকে শুভ্র তাদের দেখে আশেপাশে লামিয়াকে খুঁজেই যাচ্ছে, কিন্তু তার দেখা নেই। তার দলের সবাই আছে এখানে, কিন্তু এমনকি নাসির কাইসারও, কিন্তু লামিয়া কোথাও নেই। লামিয়াকে দেখতে না পেয়ে শুভ্র অস্থির হয়ে উঠল। পাশে নাসির কাইসার মনে সুখে জুস খাচ্ছে আর এনজয় করছে নাচ। হঠাৎ আবার লাইট অফ হলো। একটা টেবিলে ফোকাস লাইট গিয়ে পড়তে সবার দৃষ্টি সেদিকে রাখলো। শুভ্র চোখ ঘুরিয়ে টেবিলে চোখ ঘোরাতে মুখ আপনি আপনি হায় হয়ে গেল। ওইদিকে নাসির কাইসার হাসতে হাসতে জুস মুখে এদিক ওদিক তাকাতে চমকে উঠল। তার হাত থেকে আপনি আপনি জুস পড়ে গেল। দ্রুত চোখ ঘুরিয়ে বাগানে মেয়েদের শাড়িতে তাকাতে ভূত দেখার মতো চমকে উঠল। সেখানে লাবিবের পাশে সবুজ রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে তার বুলবুলি। তাহলে ওই বুলবুলি কে ভেবে আবার টেবিলের দিকে তাকালো। টেবিলের ওপর দাঁড়িয়ে আছে লামিয়া, পরনে সবুজ রঙের সোনালি কাতানের আনারকলি, বেনি করা চুল, চোখে লাগানো গোলাকৃতি সানগ্লাস। তখনও গান বাজছে। লামিয়া টেবিলের ওপর দাঁড়িয়ে নাচতে নাচতে
টিঙ্কু জায়া বলে পাশে হাত বাড়িয়ে দিতেই ফারুক খন্দকার এসে লামিয়ার হাত ধরে হাতের উপর চুমু দিতেই লামিয়াকে টেবিল থেকে নামিয়ে লামিয়াকে ঘুরে নিল সে। লামিয়ার কোমর ধরে নাচতে নাচতে স্টেজে উঠে গিয়ে তালে তালে নাচছে ফারুক খন্দকার, শফিকুল খান, আজমেরি বেগম, তাইবা, মাহির, লামিয়া, ইমন, ইভান। লামিয়াকে দেখে শুভ্রর মুখে হাসি ফুটল। স্বস্তির শ্বাস ফেলে পাশে তাকাতে দেখলো কাইসার স্ট্যাচু হয়ে বসে আছে। মুখ দেখে বোঝা যাচ্ছে ঝাটকাটা চড়ে খেয়েছে। কাইসারের মুখ দেখে শুভ্রের হাসি পাচ্ছে। কাইসার বেশ কনফিউজ, কি এই মেয়ে কোথা থেকে এলো, ডবল বুলবুলি কিভাবে সম্ভব? আর এই দুই মেয়ের মধ্যে কে তার আসল বুলবুলি? তার ঘুম হারাম হলো বুলবুলিকে দেখে। ভেবে কাইসারের মাথা ফেটে যাচ্ছে। নিহিরও তাকিয়ে আছে তাদের দেখে। কাইসার নিহিরকে ডেকে বলল, এই দুজনের মধ্যে আমার বুলবুলি কে, তার খোঁজ নাও। আর এই মেয়ে কোথা থেকে আসলো, কি এই মেয়ে, এটাও খোঁজ নাও তাড়াতাড়ি। কাইসারের কথা শুনে নিহিরও মাথা নাড়িয়ে চলে গেল। লামিয়াদের নাচ শেষ হতেই সবাই তালি দিয়ে উঠল। এত বড় সারপ্রাইজ দেওয়ার জন্য আনিসুল সাহেব বেশি বেশি করে তালি দিচ্ছিল। তার তালি শেষ হতে গেলেও আনিসুল সাহেবের তালি যেন শেষ হচ্ছে না। দেখে সবাই তার দিকে তাকালো। আনিসুল সাহেব তা দেখে বলে উঠল, আমি আজ অনেক বেশি খুশি, সবচেয়ে বেশি খুশি কারণ আজ আমার আম্মা মঞ্জিলিকা সেজে কাউকে ভয় দেখায়নি, কারণ নাটক করে নাক মুছলো। তা দেখে আজমেরি বেগম ভুরু কুঁচকে তাকালো তার দিকে। আনিসুল সাহেবের কথা শুনে সবাই হেসে উঠল। লামিয়া সবাইকে থামিয়ে স্পিকারের মাইক হাতে নিয়ে বলল, আমার প্রিয় আব্বা, আম্মা, চাচা, চাচি, ভাই বোনেরা, আমার প্রিয় কিছু কালনাগিনী আত্মীয় স্বজন, আশা করি সবাই ভালো আছেন। আমিও বহুত ভালো আছি। আমাদের আপাদের মেহেদি সঙ্গীত অনুষ্ঠানে আসার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই বেশ এনজয় করেছেন এবং সামনে আরও বেশি এনজয় করবেন। আজ আমরা এই অনুষ্ঠানে আসুন গানের আসর বসাই, তবে টিম আলাদা হবে, যেমন ছেলেরা হবে এক দল এবং যে কজন মেয়েরা আছে তারা এক দল। পয়েন্ট 15 খেলা হবে। যদি ছেলেরা বা মেয়েরা দলের একজন গান গেতে না পারে সেখান থেকে 1 পয়েন্ট করে কেটে নেওয়া হবে এবং সেইজন খেলা থেকে আউট হয়ে যাবে। তাদের দল থেকে একজন বাদ হয়ে যাবে। আর যে দল জিতবে তাদের অবশ্যই গিফট আছে। আপনারা কি এই খেলায় রাজি আছেন? হ্যাঁ বলে চিৎকার শুরু করলো সবাই। তা দেখে লামিয়া হেসে বলল, তাহলে চলুন খেলা শুরু করা যাক বলে স্টেজ থেকে নেমে গেল। বড়রা যে যার মতো করে আছে, তারা সবাই অন্য সাইডে চলে গেল। কাইসার জরুরি পড়াতে চলে গিয়েছে। সে সব থেকেই বিদায় নিয়েছে। আর সব ছোটরা গেল বসলো বাগানের মাঝে। মাহির, লামিয়া, তাইবা চলে গেল হারমোনি গিটার আনতে, উকুলেলে ঢোল আনতে। সবাই বসে আছে বাগানে। আয়না, হামিদা আর লামহা মেহেদি দেওয়া শেষ। তারা তাদের হাত মেলে বসে আছে। তাদের সামনে বসে আছে ছেলেরা। মাহিরা সব কিছু এনে দিয়েছে, শুধু লামিয়া উকুলেলে বাদে। সেটা লামিয়া তার কোলে নিয়ে বসেছিল সাইডে। লামিয়াকে সাইডে বসে থাকতে দেখে শারমিন বলল, আমরা তো তেমন গান পারি না, লামিয়া যেহেতু পারে তাহলে সে সামনে বসাও। শারমিনের কথায় সবাই একমত দিয়ে লামিয়াকে মাঝে বসালো। তার সামনে বসে আছে শুভ্র, রাশেদ, সাফওয়ান, আবির, আরিফ, জাহিদ, মাহির, লাবিব, ইভান, ইমন, মাহির, সামির এবং শফিকুল খান। এবং মেয়েদের মধ্যে আছে লামিয়া, শারমিন, হামিদা, আয়না, লাহমা, তাইবা, ফারিয়া, হাফসা, ছবি, মনিকা, মিলি, তিহা আর আজমেরি বেগম। খেলা শুরু করতেই আজমেরি বেগম গলা কাকারিতে গান ধরল, মনেরও বাগানে ফুটিল রে ফুল, ভোমরাজ ফুল বনে নাই, ভোমরাজ ফুল বনে নাই রে, ভোমরাজ ফুলও বনে নাই। আজমেরি বেগমের গান শুনে ছেলেরা সবাই ভুরু কুঁচকে তাকে তার দিকে। তাই দেখে সবাই মনে মনে গান তো তারা আজ শুনলো। হঠাৎ সামনে থেকে শফিকুল খান গেয়ে উঠল, বুকেরও ভেতরে রেখেছি গো আদরে, তোমারে যে দেখতে চাই, তোমারে যে দেখতে চাই গো বন্ধু, তোমারে যে দেখতে চাই। শফিকুল খান আজ আজমেরি বেগমের গান শুনে সবাই তবদা খেয়ে গেল। এইগুলো কথা তো গেয়েই দিয়েছে, তারা বুঝতে পারছে না। ওইদিকে আজমেরি বেগম শফিকুল খানকে ভেঙচি কেটে সব মেয়েদের দিকে তাকিয়ে বলল, তোরা এত চিন্তা করতেছিস কেন? আমি আসি না, দেখবি আমরাই জিতুম। তা শুনে শফিকুল খান ছেলেদের বলল, তোমরা যদি মেয়েদের কাছে হেরে যাও তাহলে তোমরা পুরুষ নামে কলঙ্ক। শফিকুল খানের কথা শুনে ছেলেরা খেপে গেল। পাশ থেকে মাহিন নাক ফুলে বলে উঠল, দাদা প্রসঙ্গ যখন পুরুষত্বের নিয়ে উঠেছে তাহলে যেভাবে হোক জিততে হবে আমাদেরই। সামনে থেকে হাফসা মুখ বাঁকিয়ে বলল, হুঁ হুঁ, পাগলের সুখ মনে মনে। মাহির হাফসার দিকে তাকিয়ে শান্ত চোখে মুগ্ধ হলো। অবশ্য হাফসা কে সে কখনো তেমন চোখে দেখে না আজ পর্যন্ত, তবে
তখনই এই মেয়ের সামনে আসে, তখনই কেমন ভালো লাগা কাজ করে ভেতরে। পাশ থেকে তাই বলে উঠল, এখন সব বাদ, খেলা শুরু। তখন সাফওয়ান হামিদার দিকে তাকিয়ে গিয়ে উঠল, তুই আমার রানী, আমি তোর রাজারে, পাবি না আমার মতো বাংলা বাজারে। পর্ণে বেনারসি পালকি সাজারে, পাবি না আমার মতো বাংলা বাজারে। আমি তোর হিরো, আমি তোর হিরো, বাকি সব জিরো। সাফওয়ান থামতে হামিদা লম্বা করে মাথা নিচু করে নিল। তার গাল দুটো লাল টকটক হয়ে গেছে। এমনিতেই এ মেয়ে বেশ শান্ত লাজুক স্বভাবের হলেও হামিদা কেমন লজ্জা পেতে দেখে সবাই হো হো করে হেসে উঠল। হামিদা লজ্জায় যেন আরো নুয়ে গেল। হামিদা গান গাইছে না দেখে ছেলেরা সবাই একদিক গুনতে শুরু করলো। তা দেখে লামিয়া বেশ বিরক্ত হচ্ছে, এত লজ্জা পাওয়ার কি আছে ভাই? লামিয়া কিছু একটা বলার আগেই হামিদা সাফওয়ানের দিকে তাকিয়ে গিয়ে উঠল, ও হেসে তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কাউরে আমি চাইতে দিব বলে মাথা নিচু করে ফেললো। সাফওয়ান তার লজ্জাবতীকে দেখে হাসলো। এই মেয়ে এত লজ্জা কোথা থেকে আসে বোঝা পায় না সে। শুভ্র তখন থেকে দেখছে লামিয়ার দিকে, আর চোখে তাকাচ্ছে একটু পর পর। তা দেখে শুভ্রের বেশ ভালো লাগছে, চোরের মতো তাকাচ্ছে তার দিকে। লামিয়ার দিকে তাকে মনে মনে হাসলো। এবার মেয়েদের দিকে হাফসা মাহিরের দিকে তাকিয়ে গিয়ে উঠল, আসি আসি প্রেম তবু আসে না, যারে আমি ভালোবাসি সে তো বাসে না বলেই থামলো আবার হাফসা। সামনের দিকে তাকাতে দেখে মাহির হতভম্ব হয়ে তাকিয়ে আছে তার দিকে। তা দেখে পাশ থেকে ফিরে তাকাতে দেখলো সবাই হা করে তাকিয়ে। তা দেখে হাফসা ক্যাবলা হাসি দিয়ে বলল, ওই আর কি, এইটাই মনে আসছিল তাই গিয়ে দিলাম। উফ এটা আবার কি? হাফসা চোখের পলক দ্রুত ফেললো সে। হাফসা বিরক্ত হয়ে পাশ থেকে বালিশ ছুঁড়ে মারলো তায়েবের মুখে। তায়েব হাতের দিকে দাঁত পরিবাটি বের করে হাসছিল হাফসার দিকে তাকিয়ে। হাফসা সেদিকে তাকিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে তাকালো। তা দেখে মায়ের মুচকে এসে হাফসার দিকে তাকাতে দেখলো, বিয়ান আমার দেখতে সুন্দর, ডাকর ডাকর চোখ, বিয়ান সব আমার জন্য পাগল, হাজার হাজার লোক, হায়রে হাজার হাজার লোক। মাহিরের গান শুনে হাফসা তাকালো মাহিরের দিকে। দুজনের চোখাচোখি হলো। হাফসা চোখ নামিয়ে নিল। বাস থেকে তায়েব বেশ ভাব নিয়ে ফারিয়ার দিকে তাকিয়ে গিয়ে উঠল, হে ইউ লিসেন টু মি, ইউ আর মাই লাভ। জানো তুমি 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 করে জেগে আছি রাতভর, লাল নীল স্বপ্নেরও ভিড়, দুজনে কাছাকাছি বালুচর জুড়ে আছি একলা নিবিড়, ও মধু আই লাভ ইউ, আই লাভ ইউ বলেই থামতে ফারিয়া ভুরু কুচকে তাকিয়ে আছে তার ওই দিকে। এদিকে গানে গানে যে তাই ফারিয়াকে প্রপোজ করেছে তা বুঝতে বাকি নেই কারণ। তাইবের গান শুনে ফারিয়া মুখ বাঁকিয়ে উঠল। কালো মানিক হাত পেতেছে, চাঁদ ধরিতে চাই, ব্রাহ্মণ কি আর হাত বাড়ালেই চাঁদের দেখা পায় বলেই তাকাতেই তাইবের দিকে। ফারিয়া গান শুনে তাইবের মুখ কুচকে গেল। তা দেখে সবাই মুখ চেপে হাসছে। এবার জাহি তাইবের দিকে তাকিয়ে গিয়ে উঠল, আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। তাইবের কথা শুনে সবাই সালাম দেখিয়ে গিয়ে উঠল, ওয়ালাইকুম আসসালাম বিয়াই সাহেব। জাহিদ কেমন আছেন বিয়াই সাহেব? তাইবা বুকে বড় জ্বালা। জাহিদ কিসের জ্বালা বিয়ান সাহেব? নয়া প্রেমের জ্বালা। জাহিদ এই জ্বালাতে সহে নাই কোন শালি শালা। তাদের দুজনের গাম থামতে লাবিব ছবির দিকে তাকিয়ে গিয়ে ওঠে। বুক চিনচিন করছে, হায় মন তোমায় কাছে যায়, আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায়, ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। ছবি বেশ বিরক্ত হয়ে তাকিয়ে লাবিবের দিকে। ওই মনিকার সাথে সারাদিন ঢং ঢং করে এখন নাকি আবার তার বুক চিনচিন করছে ভেবে মুখ বাঁকালো লাবিবের দিকে তাকিয়ে সে। বালাম মেরি সেতার হো গিয়া, বাজলে তেরি হো গয়া, 5-10 हजार के অ্যাটেনশন স্লো গায়া, হো গায়া রে হো গায়া বলেই অন্যদিকে মুখ ঘোরালো। লাবিব বসায় চোখে তাকিয়ে ছবির দিকে। আরিফ আয়নার দিকে তাকিয়ে মুচকে এসে গিয়ে উঠল, তুমি চাঁদেরও জ্যোৎস্না নও, ফুলেরও উপমা নও, নও কোনো পাহাড়ি ঝর্ণা, আয়না তুমি আরিফের হৃদয়ের আয়না। আরিফের গান শুনে সবাই হেসে উঠল। আয়না হেসে গান ধরল, তুমি সাগর নীলিমা নও, তুমি মেঘের ভরসা নও, তুমি শুধু আমারই গয়না, আয়না আমি আরিফেরই আয়না বলে হেসে উঠল সে। সাথে সাথে হাততালি দিল সকলে। আরিফের গান শেষ হতেই রাশেদ আর চোখে শারমিনের দিকে তাকিয়ে গান ধরল, চাই না মেয়ে তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে, তুমি কারো নও, তুমি তো আমারই, এই হৃদয়ে তোমারই, ও তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো কিছু আর, পৃথিবী জেনে যাক তুমি শুধু আমার। রাশেদ থামতেই শারমিন গিয়ে উঠল, তুমি দেখিয়াও দেখলা না, তুমি শুনিয়াও শুনলা না, তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না বলে রাশেদের দিকে তাকাতে দেখলো রাশেদ তার দিকে তাকিয়ে আছে। আবির লাম্হার দিকে তাকিয়ে গিয়ে উঠল,
জানি না কোন পাড়ায়, সারা দে ইশারায়। প্রেমেরও আজ এবিসিডি পড়ে শোনাবো, করব এন্ট্রি আমি গ্যারেন্টি, তোকে কমেন্টলি করে শোনাবো, ড্যাডিকে তোর আমি শ্বশুর বানাবো। আবিরের গান শুনে লামা ছোট ছোট চোখ করে তাকালো তার ওই দিকে। লামা কোনো গান গাইছে না দেখে লামিয়া ভুরু কুচকে তাকালো, তা দেখে লামা বলে উঠলো, জানিস তো আমি গান পারি না। বলেই অসহায় চোখে তাকালো। লামিয়া কিছু বলতে যাবে তার আগে শুভ্র বলে উঠলো, আপনাদের 1 পয়েন্ট কেটে গিয়েছে। আর লামহা আউট বলে হাসলো। লামিয়া লামহার দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বলল, তোকে পরে দেখে নিব বলে সামনে ঘুরলো। তারপর আর চোখে শুভ্রের দিকে তাকিয়ে দেখলো। তারপর কে উঠলো, আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমারে, মন আমার কি চাই বোঝাই কেমনে। গান গেয়ে অন্যদিকে মুখ ঘোরালো। সবাই ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে লামিয়ার দিকে। লামিয়ার গান শুনে শুভ্র হেসে লামিয়ার দিকে তাকিয়ে গান ধরলো, মুঝে তুম চুপকে চুপকে যা বেসে দেখতে হো, আচ্ছি লাগতি হো। এই প্রথম শুভ্রের গান শুনে লামিয়া চমকে উঠল। দ্রুত ভুরু উঠিয়ে তাকাতেই দেখলো দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। শুভ্রকে তাকিয়ে থাকার উদ্দেশ্য বা তাকে উদ্দেশ্য করে গান গাইছে তা লামিয়া বেশ ভালো বুঝতে পারছে, কিন্তু শুভ্রের গানের গলাটা শুনে লামিয়া কেন জানি মনে হলো এই গানটা সে শুনেছে আগেও। লামিয়া অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রের দিকে। শুভ্র হেসে গান গাইছে লামিয়ার দিকে তাকিয়ে। লামিয়ার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যার উত্তর সে জানে না, তবে তার কেন জানি কোনোভাবে জানতে হবে এই এত কিছুর উত্তরটা কি। রাতের অন্ধকার কাটিয়ে ধরণীতে দিনের আলো একটু একটু করে ফুটছে। চারদিকে ফজরের আজানে ধ্বনি শোনা যাচ্ছে। সাপের মতো শরীরকেও পেঁচিয়ে রেখেছে তা অনুভব করতে লামিয়া পিটপিট করে চোখ খুলে তাকাতে দেখে আষ্টে ফিষ্টে তাইবা তাকে জড়িয়ে ধরে রেখেছে। হাত ভর্তি মেহেদি তার সে হাতেই পেঁচিয়ে রেখেছে তাকে দেখে লামিয়া বিরক্তিতে ধাক্কা দিয়ে সরিয়ে দিল তাইবাকে। উঠে বসে চোখ ডলতে ডলতে পাশে তাকাতে দেখলো হামিদা লাহমা আয়না একজন আরেকজনের সাথে জড়জড়ি করে শুয়ে আছে। কালকে রাতে গানের আসর শেষ করে যে সবাই এখানে এসে ঘুমিয়ে পড়েছে। অবশ্য কালকের খেলায় ছেলেরাই জিতেছে, কারণ লামহা গান না গাওয়ায় তাদের পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। খেলা শেষে এই নিয়ে বেশ তর্কাতর্কি হয়েছিল তাদের সাথে ছেলেদের। অবশেষে মেয়েদের হার মানতে হয়েছে ছেলেদের কাছে। খেলা শেষে লামিয়া রুমে এসে ফ্রেশে ঘুমিয়ে পড়েছিল। তাইবা লামহা হামিদা আয়না কখন রুমে এসে ঘুমিয়েছে সে জানে না। সে ভেবেছিল ফুসকার নিঃশ্বাস ছেড়ে নিবে, বিছানা থেকে উঠে যাবে, কিন্তু আর পারল না। তাই এখন সকালবেলায় নিঃশ্বাসটা ছেড়ে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। বেলকনিতে দাঁড়ালেই হালকা শীতল বাতাসে সে তাকে ছুঁয়ে দিয়ে গেল। লামিয়া অধর মিষ্টি হেসে ফুটে উঠল। তার হাত দুটো বুকের কাছে বেঁধে চোখ বন্ধ করে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে লাগলো। তার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এই ফজরের সময়টা। তাই এই সময়টা ফজরে উঠে নামাজ আদায় করে সে হাঁটতে বের হয়। যার হয়তো আবার ঘুমিয়ে পড়ে, তবে ফজরের সময় আজ আর ওঠা হয়নি। চোখ খুলে লামিয়ার সামনে তাকালো। লামিয়াদের বাড়ি সোজা খান বাড়ির পাশে আরেকটি বাড়ি আছে, চারপাশে বাউন্ডারি করা। বাড়ি বেশ কিছুক্ষণ তাকিয়ে বাথরুমের দিকে ফ্রেশ হয়ে ওড়না নিয়ে গা পেঁচে ড্রয়ার থেকে একটি চাবি বের করে গোছা নিয়ে বেরিয়ে গেল বাড়ির বাইরে। হামি তুলতে তুলতে বারান্দায় এসে দাঁড়ালো শুভ্র। চোখ মুখ লাল টুকটুকে হয়ে আছে, ভীষণ মাথা ব্যথা করছে, তাই চুল শক্ত করে টেনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে আছে। মাথা ব্যথার জন্য সারা রাত ঘুমাতে পারেনি সে। এখনো দিনের আলো তেমন ফোটেনি, চারপাশটা অনেক অন্ধকার, বাড়ির আশপাশে লাইট জ্বলছে। দীর্ঘ শ্বাস ফেলে চোখ খুলে তাকিয়ে দেখলো লামিয়া দ্রুত পায়ে হেঁটে গেটের বাইরে যাচ্ছে। শুভ্র তা দেখে ভোর কুচকে তাকালো, এত ভোরে এই মেয়ে কোথায় যাচ্ছে আবার ভেবে সে দ্রুত লামিয়ার পিছু ছুটলো। হাঁটতে হাঁটতে লামিয়া দাঁড়ালো লাবিবদের বাড়ির পাশের বাড়ির গেটের সামনে। লোহার তৈরি গেট, ঝুলে আছে বড় তালা। লামিয়া পাশে তাকিয়ে দেখলো, দেওয়ালের দিকে তাকালো। দেওয়ালের গায়ে খোদাই করে লেখা শাহরিয়ার শুভ্র নিবাস। লামিয়া সেখানে আলতো করে হাত দিয়ে বোলালো চাবিটা। গোছা থেকে বের করে তালাটা খুলে বাড়িতে প্রবেশ করলো। চারপাশে কেমন স্তব্ধ হয়ে আছে। লামিয়া চারপাশে চোখ বুলিয়ে সোজা গিয়ে কাঠের দরজাটা খুলে ভেতরের দিকে গেল। সারা বাড়িতে লাইট জ্বালিয়ে দিল। তারপর সিঁড়ি বেয়ে ওপরের রুমের দিকে পা বাড়ালো। শাহরিয়ার শুভ্র নিবাস হলো শুভ্রদের বাড়ি। প্রায় কয়েক বছর ধরে বাড়িটি অন্ধকার বন্ধ হয়ে আছে। এই বাড়িতে কোনো মানুষের আনাগোনা নেই, তবে মধ্যে প্রবেশ করে কেউ বুঝতে পারে না এই বাড়িতে মানুষ থাকে কিনা। হামিদ সাহেব প্রতি সপ্তাহে এই বাড়ি পরিষ্কার করে মানুষ দিয়ে। তাও লামিয়ার কথাই, এই বাড়ি শুভ্রের বেশ শখে তৈরি করা হয়েছিল। এই বাড়িটার প্রতিটা জিনিসে শুভ্র নিজের হাতে সাজিয়েছে। এই বাড়ির নকশাবহু ইসলাম বাড়ির নকশার সাথে মিল রেখে করা হয়েছে। তারা বেঁচে থাকলে হয়তো শুভ্রর বউ হয়ে লামিয়া এই বাড়িতেই থাকতো।
লামিয়া একটা রুমের দরজার সামনে এসে দাঁড়ালো, চাবি দিয়ে দরজার লক খুলে রুমের ভেতর ঢুকলো। তারপর আলমারি থেকে চায়নামাজ বের করে ফ্লোরে বিছিয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে গেল। প্রায় সময় সে এই ফাঁকে বাড়িতে আসে, এসে সময় কাটায়, তবে কিছুদিন ধরে আসা হচ্ছে না। এই বাড়িতে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে তার আর শুভ্র ভাইয়ের, তার শুভ্র মায়ের সাথে, তার শাহারিয়ার বাবার সাথে। শুভ্র লামিয়ার পিছু পিছু বাড়িতে প্রবেশ করেছিল বেশ সাবধানে। লামিয়া এখনো টের পায়নি শুভ্র এই বাড়িতে উপস্থিত আছে। লামিয়া সবকিছু এতক্ষণ শুভ্র চুপচাপ আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো। তার চঞ্চল ভোমরাটা যে সবার কাছে বেশ নারকেলের মতো শক্ত থাকলেও আসলে ভেতর ভেতর নরম। লামিয়া দু হাত তুলে মোনাজাত ধরতে ডুকরে কেঁদে উঠল। শুভ্র অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে লামিয়ার দিকে। হায় আল্লাহ, এ কেমন বিধান আপনার! সবাইকে দুহাত ভরে কিছু না কিছু দিয়েছেন, কিন্তু আমার কপালে কেন বারবার শূন্যতা দিয়েছেন? সবার বেলায় পূর্ণতা, শুধু আমার বেলায় অপূর্ণতা কেন রেখেছেন আপনি? কেন তাকে দূরে সরিয়ে নিয়ে গেলেন আপনি? যদি আমার ভাগ্যে তাকে লিখে নাই রাখেন, তাকে জীবন থেকে দূরে নিয়ে গেলেন, তাহলে আমার এই মন থেকে তাকে মুছে দিচ্ছে না কেন আপনি? কেন? আর যদি মন থেকে মুছে নাই বা দেন, তাহলে অন্তত আমার শেষ নিঃশ্বাসের মুক্তিটুকু দিন। এইটুকু করুণাই আমি আপনার কাছে করি। শুভ্রের চোখে জল হাত দিয়ে মুছে নিল তা। শুকনো ঢোক গিলে নিল, শুকনো ঠোঁটও ভিজিয়ে নিল। লামিয়াকে এই অবস্থা দেখে শুভ্রের বুক কাঁপছে। ভীষণ ইচ্ছে করছে এখনই ছুটে গিয়ে লামিয়াকে তার বুকের মাঝে জড়িয়ে ধরে, এই তো তোর শুভ্র ভাই, আমি এসে গিয়েছি ভোমরা, আমি খুব সরি, সরি সরি, খুব সরি। অনেক কষ্ট দিয়েছি তোকে, আর কোনো কষ্ট পেতে হবে না তোকে। না, আমার প্রাণ ভোমরার। ইস, যদি পারতে এমন করে বলতে, তাহলে তার বুকের যন্ত্রণাটা একটু হলেও কমে যেত। লামিয়া নামাজ শেষ করে জায়নামাজ ভাঁজ করে আলমারিতে রেখে একটা নীল রঙের টি শার্ট বের করলো। হাত দিয়ে তা লাইট অফ করে বিছানায় গিয়ে বসলো। হাতে থাকা টি শার্টটা মুখের সামনে চেপে ধরে নাক দিয়ে গ্রান নিল। শুভ্র যাবার আগে অনেক শার্ট রেখে গিয়েছিল। লামিয়া সেগুলো বেশ যত্ন সহকারে ভাঁজ করে রেখে দিয়েছিল। এই শার্টের গায়ে শুভ্রের গায়ের গ্রান মিশে আছে। লামিয়া টি শার্টটা বুকের মাঝে জড়িয়ে ধরে শুয়ে পড়লো বিছানায়। শুভ্র আড়াল থেকে চুপচাপ লামিয়ার পাগলামিগুলো দেখে মনে মনে হাসলো। তারপর আস্তে আস্তে বাড়ি থেকে বেরিয়ে গেল বাড়ির দিকে। লামিয়া বিছানায় গা এলিয়ে দিতে চোখ ভর্তি ঘুম এসে ভর করলো, তাই ঘুমের রাজ্যে পাড়ি দিল সে, টি শার্টটা বুকে চেপে ধরে। প্রায় আধ ঘন্টা পর শুভ্র এলো সেখানে। এসে যখন দেখলো লামিয়া ঘুমের মাঝে, তা দেখে শুভ্র মুচকি এসে ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়লো। লামিয়ার মুখে পড়ে থাকা এলোমেলো চুলগুলো বেশ যত্ন করেই কানের কাছে গুজে দিল। কানের কারণে চোখ মুখ ফুলে গিয়েছে, তা দেখে শুভ্র লামিয়ার গালে আলতো করে হাত রেখে কপালে বেশ গভীর চুম্বন এঁটে দিল। তারপর পকেট থেকে মেহেদি বের করে লামিয়ার হাতে আস্তে করে টেনে আনলো নিচের দিকে। তারপর নিজের মনের মতো করে মেহেদি দিয়ে দিতে লাগলো। বিয়ে বাড়িতে ছোট থেকে শুরু করে বড় সবার হাতে মেহেদিতে রাঙা আছে, শুধু লামিয়ার হাত বাদে। শুভ্র যাওয়ার পর লামিয়া কোনোদিন মেহেদি পরেনি হাতে। শুভ্র লামিয়ার হাতে মেহেদি পরাতে পরাতে অতীতে পা দিল। অতীত, তুলবো ভাই, আমাকে মেহেদি দিয়ে দাও না, হামিয়া আপা বলেছে। মাঠের মাঝে বসে হাত পা ছড়িয়ে কান্না করতে লাগলো সে। ক্রিকেট ব্যাট হাতে নিয়ে শুভ্র ভুরু কুঁচকে তাকিয়ে আছে লামিয়ার দিকে। তার পাশে দাঁড়িয়ে আছে লাবিব, সাফওয়ান, আবির, জাহিদ, রাশেদ। তাদের বিরক্তিতে চোখে তাকিয়ে লামিয়ার দিকে। মাত্র এই খেলাটা জমে উঠেছিল, আর আপদ এসে হাজির। আজ চাঁদ রাত, বাড়ির সব মেয়েরা মেহেদি দিচ্ছে, আর তাদের হাতে মেহেদি দিয়ে দিচ্ছে হামিদা আর শারমিন। ঘুম থেকে উঠে লামিয়া তাদের মেহেদি পরা দেখে দৌড়ে হামিদার কাছে যায়, বায়না ধরেছে, হামাপা, আমাকে মেহেদি দিয়ে দাও। ছোট্ট দেখে তেমন স্পষ্টভাবে কথা বলতে পারে না সে। লামিয়ার এমন কথা শুনে হামিদা হেসে বলল, আমি তাইবাকে দিয়ে নেই, তারপর তোকে দিয়ে দিব, কেমন? লামিয়া তা কোনো মতেই মানবে না, তাকে আগে দিয়ে দিতে হবে। আর ওইদিকে তাইবাও লামিয়াকে দেখে আগে দিবে বলে বায়না শুরু করেছে। তা দেখে হামিদা রেগে গেল, লামিয়াকে ধমক দিয়ে উঠলো। লামিয়া কেটে কেটে দৌড় দিল শুভ্রদের বাড়িতে, কারণ সেখানে তার শুভ্র ভাইকে বিচার দিবে। ধমক দিয়েছে, তারপর শুভ্রর ভাই আপাকে বকা দিবে। এই ভেবে হাঁটতে হাঁটতে বাসার সামনে যেতে দেখলো শুভ্ররা খেলার মাঠে খেলছে। তা দেখে দৌড় দিল শুভ্রের কাছে লামিয়া। শুভ্র লামিয়ার কান্না দেখলো। তার যত ইন্সপায়ার্ড কাজ থাকুক না কেন,
সেগুলো বাদ দিয়ে লামিয়াকে আগলে নিবে বুকে তার। শুভ্র হাত থেকে ব্যাগটা সাইডে ফেলে দিয়ে ক্যাপ খুলে ঘামে ভেজা চুলগুলো ঝাড়া দিয়ে এগিয়ে গেল লামিয়ার সামনে। বসে লামিয়া বুড়ো কুচকে চোখে মুখে দেখলো তাকে, তারপর কোলে টেনে নিল। লামিয়া কান্না করতে করতে হেঁচকি তুলে ফেললো। কিছু বলতে চাইলো কিন্তু হেঁচকির কারণে কথা বলতে পারছে না। শুভ্র তা দেখে অস্থির হয়ে উঠল। লাবিব, রাশেদ, আরিফ, সাফওয়ান, জাহিদ, আবির চুপচাপ তাদের কাণ্ড দেখছে, কারণ এখন কিছু বললে শুভ্র রেগে যাবে, তাই কেউ কিছু বলল না। শুভ্র অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে, এমন করছিস কেন? আমাকে বল তো, কে কি বলেছে? লামিয়া কিছু বলতে পারছে না হেঁচকির জন্য। শুভ্র লামিয়াকে কোলে তুলে পায়চারি করতে করতে এটা ওটা বলে বলে লামিয়াকে বেশ কষ্টে শান্ত করলো। লামিয়া শুভ্রের গলা জড়িয়ে কান্না কণ্ঠে বলল, হামাপ আমাকে মেহেদি দিয়ে দেয়নি, ধমক দিয়েছে আমাতে। বলে ঠোঁট উল্টে কান্না করতে শুভ্র বেশ নরম গলায় বলল, আচ্ছা এখন কান্না করিস না, চল তোর হামাপার কাছে যাই, ওর পিঠে আজকে ক্রিকেট ব্যাট ভাঙবো। বলে ব্যাট হাতে হাঁটা ধরলো বাড়ির দিকে। ওইদিকে সাফওয়ান হামিদাকে মারবে শুনে রেগে রাশেদের দিকে বলল, আজকে যদি শুভ্র হামিদার গায়ে হাত দেয় তাহলে ওর হাতে আমি ভেঙে দেবো কিন্তু। রাশেদ বেশ বিরক্ত হয়ে বলল, তুই কি পাগল? শুভ্র তো লামিয়াকে শান্ত করতে বলেছে এ কথা, আর তুই ওর কথা ধরে নিলি, আজব ভাই। সাফওয়ান বেশ বিরক্ত হলো, সেও হাঁটা ধরলো শুভ্রর পিছন পিছন। শুভ্র বাড়িতে এসে রাগী গলায় চেঁচিয়ে বলল, হামিদা কোথায়, তুই বেরিয়ে আয়, তোর পিঠে চামড়া তুলবো আজকে। শুভ্রের এমন চিৎকারে দৌড়ে আসলো সবাই। হামিদা আসতেই শুভ্র বলল, তোর সাহস কি করে হয় আমার বউকে ধমক দেওয়ার? শুভ্রের কথা শুনে সবাই হাসছে। হামিদা শুভ্রের দিকে তাকিয়ে বলল, শুভ্র, আমি তোর বউকে কোনো ধমক দিতে গিয়েছি জিজ্ঞেস কর। শুভ্র ভুরু কুঁচকে তাকালো। তা দেখে হামিদা সব খুলে বলতে শুভ্র দীর্ঘশ্বাস ফেললো। তারপর মিছি রাগ করে বলল, আমি আমার বউকে নিয়ে চলে গেলাম এই বাড়িতে, আর আমার বউকে পাঠাবো না। বলে উল্টাপাল্টা হাঁটা ধরলো। তা দেখে রাশেদা বেগম ঠাট্টা করে বলল, আহারে, বাড়ির জামাই রাগ করে চলে যাচ্ছে, তোরা কেউ আটকা। রাশেদা বেগম এর কথা শুনে সবাই হাসছে। শুভ্র শুনেও যেন না শোনার ভান করে লামিয়াকে কোলে তুলে নিয়ে চলে গেল তাদের বাড়িতে। বাড়িতে এনে লামিয়াকে শুভ্রের কাছে রেখে শুভ্রা মায়ের কাছে থেকে টাকা নিয়ে সাইকেলে করে দ্রুত চলে গেল দোকানে মেহেদি আনতে। প্রায় 5 মিনিট পর মেহেদিনী উপস্থিত হলো বাড়িতে। এসে দেখলো লামিয়া শুভ্রার সাথে খেলছে আর খিলখিল করে হাসছে। শুভ্রকে দেখে লামিয়া হাসি থামিয়ে দৌড়ে আসলো শুভ্রের কাছে, গিয়ে বলল, তুবলো ভাই মেহেদি? তা শুনে শুভ্র বলল, হ্যাঁ এনেছি, চল ছাদে। বলে লামিয়াকে কোলে তুলে নিয়ে ছাদে চলে গেল। ছাদে এসে শুভ্র চেয়ারে বসে লামিয়াকে তার কোলে বসিয়ে নিল। এটা ওটা বলতে বলতে হাসতে হাসতে মেহেদি দিতে লাগলো। এক হাতে মেহেদি দিয়ে বেশ হাঁপিয়ে গেছে শুভ্র। লামিয়ার ছোট ছোট হাতগুলো তালের মাঝে একটু ফুলের ডিজাইন এঁকে, যদিও ভালো হয়নি তবুও দেখতে ততটা খারাপ হয়নি। তা দেখে শুভ্র বিশ্বজয়ের হাসি দিয়ে লামিয়ার দিকে তাকাতে দেখলো তার বুকের সাথে লেপ্টে রাজকুমারী ঘুমিয়ে গেছে। চারপাশে অন্ধকার নেমেছে। শুভ্র দ্রুত আরেক হাতের মেহেদি দিয়ে শেষ করলো। হঠাৎই লামিয়া ঘুমের ঘোরে মুখে হাত দিয়ে শুভ্র লামিয়ার হাতটা ধরে নিল। যতক্ষণ পর্যন্ত মেহেদি না শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত শুভ্র লামিয়ার হাত ধরে রাখলো। শুভ্র পিঠার পা যেন ব্যথায় উপুচুপু হয়ে গেছে, তাও চুপচাপ বসে রইল চেয়ারে। মাগরিবের আজান শেষ হয়ে চারপাশে রাতের অন্ধকার ঢেকে গিয়েছে। লামিয়ার হাতে মেহেদি শুকিয়ে গিয়েছে। শুভ্র আকাশের দিকে তাকালে দেখলো আকাশে ঈদের চাঁদ উঠেছে। চাঁদ উঠেছে তা দেখে শুভ্র হেসে লামিয়ার দিকে তাকালো। তারপর অশান্ততে রেখে কি শান্তিতে ঘুমিয়ে আছে এই মেয়েটা। তখন লামিয়া নড়ে চড়ে উঠলো, পিটপিট করলো চোখগুলো। চারপাশে অন্ধকার হয়ে আছে। মুখ তুলে তাকাতে দেখলো শুভ্র ভুরু কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। লামিয়া তা দেখে হি করে হেসে উঠে বলল, তুবলো ভাই? শুভ্র লামিয়ার দিকে তাকিয়ে বলল, সারাদিন তুবলো ভাই করে মাথা খাস কেন? আর তুবলো কি? হ্যাঁ, শুভ্র ভাই, রাগী কণ্ঠেই বলল শুভ্র। লামিয়া শুভ্রের কণ্ঠ শুনে ভীত চোখে তাকালো শুভ্রের দিকে। শুভ্র তা বুঝতে পেরে হেসে লামিয়ার গলায় সুরসুরি দিল। লামিয়া খিলখিল করে হেসে উঠল আবারও। শুধু হাসি থামে লামিয়ার কপালে কপাল ঠেকিয়ে বলল, বড় হবি কবে? আর শুভ্র ভাই বলে ডাকবি কবে? ছোট লামিয়া শুভ্রের কথা বুঝতে পারলো কিনা জানা নেই, তবুও হেসে বলল, তুবলো ভাই। শুভ্র তা শুনে দীর্ঘ শ্বাস ফেলে নাক টেনে বলল, লামিয়ার, তারপরে শুভ্র ভাই। লামিয়া শুভ্রের কথা শুনে আবারও বলল, তুবলো ভাই না, শু। লামিয়া এবার অনেক কষ্ট করে বলল, শু বলে উঠলো। তারপরে শুভ্র বলল, গুড, এবার বল ভল। শুভ্র ছোট ছোট চোখ করে তাকালো, ভল না, ব্র। লামিয়া চোখের পলক ফেলে কষ্ট করে স্পষ্ট করলো, ব্র। শুভ্র তা শুনে খুশি হলো, হ্যাঁ এখন বল শুভ্র।
ভাই, হাহা, এখন বল তুবলো ভাই। শুভ্র লামিয়ার কথা শুনে অসহায় চোখে তাকালো। লামিয়া চোখ পিটপিট করে শুভ্রর দিকে তাকিয়ে আছে। শুভ্র দীর্ঘ শ্বাস ফেলে আকাশের দিকে তাকালো। এই মেয়েকে যে কবে বড় হবে ভেবে তাকালো লামিয়ার দিকে। দেখলো লামিয়া তার হাত ওপরে তুলে নাড়িয়ে নাড়িয়ে দেখছে। তুবলো ভাই, তুন্দর, সুন্দর। তুন্দর কি? অনেক সুন্দর। লামিয়া হুট করে শুভ্রের গলা জড়িয়ে ধরে তার গালে চুমু দিয়ে বলল, তুন্দর মেহেদি তুবলো ভাই। শুভ্র তা শুনে হাসি থামালো। লামিয়াকে বলল, তুইও সুন্দর, তোর হাতের মেহেদিও সুন্দর। বলে বুকে জড়িয়ে ধরলো লামিয়াকে। অতীত ভাবতে ভাবতে শুভ্র মেহেদি দেওয়া শেষ হলো। মুচকি আসলো লামিয়ার মেহেদি দেওয়া হাত দেখে। ঘুম থেকে উঠে তার হাতে মেহেদি দেখলে লামিয়া চিলাচিলি করবে, এটা জানে শুভ্র। ঘুমের ঘরে লামিয়া একটু নড়েচড়ে উঠতেই দ্রুত উঠে চলে গেল সেখান থেকে শুভ্র। প্রায় 1 ঘন্টা পর লামিয়ার ঘুম ভেঙে গেল। শোয়া থেকে উঠে ঘাড়ে এপাশ ওপাশ করতেই হাতের উপর তুলো আলমোড়া ভেঙে হাই তুলল। চোখ ডলতে ডলতে নাকের কাছে মেহেদির গন্ধ আসতেই নিজের হাতের দিকে দ্রুত তাকালো। লামিয়ার চোখ কপালে উঠে গেল। তার 2 হাত ভর্তি মেহেদি। কার এত বড় সাহস হলো তার হাতে মেহেদি দিয়েছে? ভেবে বেশ চিন্তিত হলো লামিয়া। কারণ বাড়িতে কারো আসার সাহস হবে না, তার গায়ে মেহেদি ছোঁয়া তো দূরের কথা। তাহলে এ কাজ কে করলো ভেবেই চোখ বোলালো তার মেহেদি রাঙা হাতে। হঠাৎ তার হাতে তাহলেতে তাকাতে লামিয়া ভূত দেখার মতো চমকে উঠলো, কারণ তার হাতে স্পষ্ট লেখা শুভ্র। কে তার মেহেদি পরালো ভেবে লামিয়া ওড়না পেঁচিয়ে সব তালা মেরে দৌড় লাগালো বাড়ির দিকে। আজ হামিদাদের গায়ে হলুদ। সকাল থেকে সবাই ব্যস্ত হয়ে পড়েছে। লামিয়াকে বেশ এভাবে দৌড়াতে দেখে তাই বা ভুরু কুঁচকে ফেললো। লামিয়া আশেপাশে না তাকিয়ে দৌড় লাগাচ্ছে। লামিয়া কেমন দৌড়াতে দেখে তাইবাও দৌড় লাগালো লামিয়ার পিছু। লামিয়া সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুভ্রের সাথে ধাক্কা খেলো। শুভ্র ভুরু কুঁচকে কিছু বলতে যাবে তার আগে লামিয়া দৌড়ে চলে গেল। শুভ্র লামিয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। শুভ্র লামিয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। সামনে তাকাতে দেখলো তাইবা দৌড়ে আসছে সিঁড়ি দিয়ে উঠে। তাইবা শুভ্রকে দেখে বলল, শুভ্র ভাই, লামিয়ার কি হয়েছে? পাগলের মতো দৌড়াচ্ছে কেন? শুভ্র এসে বলল, তার হাতে আমার নাম মেহেদি দিয়ে খোদাই করেছি, তাই তোর বোন এমন পাগলের মতো করছে। বলে হাসতে হাসতে চলে গেল। তাই বার কিছু না বলে ওপরে চলে গেল লামিয়ার রুমে। লামিয়া সাবান দিয়ে হাত ইচ্ছে মতো ঘষাঘষি করছে, তবুও মেয়েটি উঠছে না। তারপর রুমে সে অবস্থা দেখে যা বোঝার বুঝে গিয়েছে, তাও না বোঝার ভান করে চেঁচিয়ে বলল, হাই আল্লাহ, তোর হাতে মেহেদি কে দিয়েছে? জানি না কে দিয়েছে, তবে যেই দেখ তাকে কাছে পেলে আমি আস্তে চিবিয়ে খাবো। দাঁতে দাঁত চেপে বলল লামিয়া। হ্যাঁ, তা চিবিয়ে খেয়ে গিলে ফেলতে পারিস। এখন দেখা কেমন মেহেদি দিয়েছিস। বলে লামিয়া হাত টেনে ধরলো সে। বলল, বাহ, সুন্দর লাগছে তো, কিন্তু তোর দুহাতগুলো দেখ কেমন গাঢ় খয়েরি রঙের মতো হয়ে আসছে তোর মেহেদি। তাই এবার কথা শুনে লামিয়া বিরক্ত হলো। হাত টেনে নিয়ে বলল, বের হ আমার রুম থেকে, তোর কথা ভালো লাগছে না। বলে তাইবাকে ধাক্কা দিল, রুম থেকে বের করে দিল। তাইবা এসে চলে গেল। সময় বিকেল 5টা। একটু পর পার্লারে মানুষ আসবে সাজাতে। খান আর ইসলাম বাড়ির মেয়েরা বসে আছে হামিদার রুমে, শুধু লামিয়া বাদে। তাইবা এসে সবাইকে বলে দিয়েছে লামিয়ার হাতে মেহেদি পড়েছে। তা শুনে সবাই লামিয়াকে নিয়ে মজা করেছে। অবশ্য সবাই জানে শুভ্র দিয়েছে তার হাতে মেহেদি। এদিকে সবাই মজা নিচ্ছে দেখে লামিয়া রুম থেকে বের হয়নি এখনো। সবাই রুমে বসে হাসাহাসি করছিল। হঠাৎ শুভ্র দরজার কাছে গিয়ে গলা খাকারি দিতেই সবাই থামলো। কথা থামিয়ে তাকালো সেই দিকে। হামিদা শুভ্রকে দেখে বলল, শুভ্র আয়, ভেতরে আয়, কিছু বলবি? শুভ্রের হাতে একটা প্যাকেট নিয়ে রুমে প্রবেশ করলো। হ্যাঁ, একটা কথা বলবো। কথাটা হলো তোর বোনকে শাড়ি পরাবি আজকের অনুষ্ঠানে। শুভ্রের কথা শুনে তাই বললাম হেসে উঠল। হামিদা চেঁচিয়ে বলল, শাড়ি আর লামিয়া? লামিয়াকে শাড়ি পরানোর কথা বলার সেদে সেদে পাগলের কাছে যেয়ে বলা, আয় কামড় দে। এক কথায় ভাই, আমি পারবো না, তুই অন্য কাউকে বল। শুভ্র ভুরু কুঁচকে বলল, তুই পারবি, সাথে তোর অকর্মা জামাইও পারবে। কিভাবে তোর বোনকে শাড়ি পরাবি আমি জানি না, কিন্তু তোর বোনকে শাড়ি পরা দেখতে চাই। তোরা সবগুলো মিলে ওকে ধরে বেঁধে আজ শাড়ি পরাবি ওকে। যদি শাড়ি পরতে না পারিস তাহলে এখানে সবাইকে আমি যদি শাড়ি পরাতে পারিস তাহলে এখানের সবাইকে আমি 10,000 টাকা দিব। 10,000 টাকা হলে আমি রাজি, যেভাবেই হোক আমি
তোর সামনে লামিয়াকে শাড়ি পরিয়ে উপস্থিত করব। বেশ উৎফুল্ল হয়ে রুমের ভেতরে প্রবেশ করলো মাহির, তায়েব, ইমন, ইভান। আমরাও রাজি। মেয়ে পার্টি দলটা সব চেঁচিয়ে উঠল। তা দেখে শুভ্র হেসে হাতে প্যাকেট হামিদার কাছে দিয়ে দিল। এটা পরাবি, ঠিক আছে? চলমান তাহলে, বলে চলে গেল শুভ্র। এদিকে সবাই প্ল্যান করছে বসে বসে কিভাবে লামিয়াকে বেঁধে সাথে তারা শাড়ি পরাবে। আজ বেশ তাড়াতাড়ি কায়সার এসে উপস্থিত হয়েছে ইসলাম বাড়িতে। তার পরনে কালো রঙের পাঞ্জাবি, দেখতে বেশ সুন্দর লাগছে তাকে। হেসে হেসে কথা বলছে আনিসুল সাহেবের সাথে। চোখ ঘুরিয়ে তাকাচ্ছে চারদিক। আনিসুল সাহেবের থেকে ডাবল লামিয়ার কোথায় আনিসুল সাহেবের থেকে ডাবল লামিয়া কোথায়, আসলে এটা জানতেই ইনিয়ে বিনিয়ে কথা বলতে চলেছে সে। আনিসুল সাহেবও হেসে হেসে কথা বলছে। গোসল শেষ করে মাথায় গামছা পেঁচিয়ে বাথরুম থেকে বেরিয়ে আসলো হামিদা, লামহা, তায়েবা, ছবি, শারমিন, হাফসা, ফারিয়াম, ইমন দাঁত কেলিয়ে হাসছে তার দিকে তাকিয়ে। লামিয়া বেশ বিরক্ত হলো তা দেখে। বুড়ো কোচকে বলল, কি চাই এখানে? কেন সবাই আমার দিকে তাকিয়ে? কি মতলব করে এসেছে সেখানে? হামিদা বেশ মন খারাপ করে বলল, দেখ আমরা তো চলেই যাব, যাওয়ার আগে আজকে একটা আবদার করব, পূরণ করবি? কি আবদার? আজকে হলুদে সবে শাড়ি পরবে, আমরা চাই তুইও শাড়ি পরবি, প্লিজ বোন আমার। সম্ভবত এসব শাড়ি টাড়ি আমার দ্বারা হবে না, অনেক কিছু আবদার কর, আমি ঠিক করে দিব। প্লিজ লক্ষ্মী শোনো বোন আমার। দুঃখিত, আমি পারবো না। বেশ কিছুক্ষণ জোরাজোরি করে যখন লামিয়া রাজি করাতে পারলো না, তখন মেয়ে রেগে বলল, ও তোমরা ওরে ধরো, আমি আসি, 10,000 টাকা হাতছাড়া করা যাবে না। 10,000 টাকা মানে? বুড়ো কোচকে বলল লামিয়া, হ্যাঁ তোকে শাড়ি পরালে 10,000 টাকা পাবো সবাই। মানে? কোন জমিদারের বংশধর আসলো রে বাপ যে তোদের 10,000 টাকা দিবে আমাকে শাড়ি পরালে? এত কিছু বলার সময় নাই, ওরে ধরো সবাই, ওকে? বলি লামিয়ার দিকে সবাই এগিয়ে আসতে লামিয়া ইভানকে ধাক্কা দিয়ে রুম থেকে দৌড় দিল। তার পেছন পেছন সবাই দৌড়াতে দৌড়াতে বলল, 10,000 টাকা উড়ে গেল, ধর সবাই। মাহির ঘুরে লামিয়ার সামনে আসতে লামিয়া পেছন ঘুরে তাকাতে দেখলো তায়েব আসছে। লামিয়া দিশা পিশা না পেয়ে একেবারে দলের পাশে যে সেটে গেল। তায়েব মাহিরের ঠোঁটে চুমু খেলো। তা দেখে লামিয়া জোরে হেসে উঠল, ইয়াক, ছেলে ছেলে চুমাচাটি, ছি ছি ছি। তো গো গে নাই, তোরা তো এমনিতেই ওদের এমন কাণ্ড দেখে সবাই দৌড় রেখে হাসতে হাসতে বলল। বসে গেছে এক একজন। ওইদিকে তাইবের চুমুখে লজ্জায় ভান করে মুখে হাত রেখে মাহিরের বুকে থাপ্পড় দিতে লাজুক এসে বলল, যা দুষ্টু। মাহির তা দেখে রেগে বলল, এর পিঠে একটা ঘুষি মেরে দিল। হারামজাদা, আমাকে দেখে কি তোর গে মনে হয়? গে শালা। লামি হাসতে হাসতে বলল, শেষে কি না তোরা দুজনে মিলে কিসমিস করে ফেললি? তোদের বউরা কোথায় চুমু দিবে এখন? মাহির দাঁতে দাঁত চেপে বলল, লামিয়ার বাচ্চা দাঁড়া তুই। বলে লামিয়াকে ধরতে গেলে লামিয়া দৌড় দিয়ে নিচে চলে গেল। তার পেছন পেছন আবারও সবাই দৌড় দিল। লামিয়া দৌড়াতে দৌড়াতে সামনে আরিফকে দেখতে পেল। লামিয়া দৌড়াতে দৌড়াতে সামনে আরিফকে দেখতে পেলে লামিয়াকে একইভাবে দৌড়ে দিতে দেখে আরিফ বুড়ো কোচকে সেদিকে তাকালো। কিছু বলতে যাবে তার আগে তাই বলে উঠল, ছোট ভাই ধরো ওরে, ওকে আজ শাড়ি পরাতে পারলে আমরা সবাই জনপ্রতি 10,000 টাকা পাবো। তোমাকে সব করে বলবো, আগে ধরো ওরে। আরিফ আর কিছু না বলে ধরতে যাবে তার আগে আরিফকে ধাক্কা দিয়ে দৌড় দিল লামিয়া। দৌড়ে বাগানে এসে পারলো। চারপাশে সবাই ফুল নিয়ে দৌড়াদৌড়ি করছে এখানে স্টেজ সাজানোর জন্য। লামিয়া সেদিকে না তাকিয়ে দৌড়াচ্ছে, তার পেছন পেছন সবাই দৌড়াচ্ছে, চেঁচাচ্ছে, 10,000 টাকা উড়ে গেল, ধর ধর। ওইদিকে মিলিয়ার তিহা চেঁচিয়ে চেঁচামেচি শুনে বারান্দায় এসে দাঁড়াতেই সবাইকে দৌড়াতে দেখে বিরক্ত হয়ে তাকালো তাদের দিকে। নিহারের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল কায়সার। লামিয়াকে দৌড়াতে দৌড়াতে একটা টুলের সাথে ধাক্কা খেয়ে ঘুরে কায়সারের সাথে ধাক্কা লেগে পড়ে যেতেই কায়সার লামিয়াকে ধরে ফেলে। ওইদিকে বউরা যখন স্টেজে এন্ট্রি নিবে তখন ওপর থেকে ফুলের বৃষ্টি ঝরবে বলে ডেকোরেশনের লোকরা তা ঠিক করছিল। তখনই লামিয়ার সাথে টুলের ধাক্কা লাগায় বৃষ্টির ফুলগুলো লামিয়ার কায়সারের উপর ঝরে পড়তে লাগলো। কায়সার অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে লামিয়ার দিকে। লামিয়া চোখ তুলে ফুলের সামনে তাকাতেই বুড়ো কুচকে ফেলে। কায়সার এক দৃষ্টে তাকিয়ে আছে লামিয়ার দিকে। ওদিকে সবাই হা করে তাকিয়ে আছে লামিয়া আর কায়সারের দিকে। তাইবা মাহির মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। হামিদা আশেপাশে তাকাচ্ছে শুভ্র আছে কিনা কোথাও তা দেখতে। শাড়ি পরানোর জন্য যে এই কাহিনী হয়ে যাবে তা কেউ ভাবতেও পারেনি।